আসতেছে না আরো ঢোকো, এবার দেখো। আরো ঢোকো, হ্যাঁ আর একটু ঢোকো, তার পাশাপাশি চলো। ছাই বসি, এবার দেখো। হ্যাঁ আছে হ্যাঁ, ক্যামেরা এদিকে দেখাচ্ছিস না? না দেখো, নর্মাল কথা বলি আর কি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটাকে বিছাতে হয়ে যাবে, এটাকে বিছা দাও। এবার দেখো রেঞ্জ বেড়ে গেছে। হ্যাঁ মিডল হয় নাই কিন্তু, তোমরা দুজন আরেকটু ইয়ে হও, এবার দেখো ঠিক আছে। আরেকটু ক্লোজ যাও ওদিকে। হ্যাঁ এবার ঠিক আছে, তোর একটু ওইদিকে চাপ, এইদিকে ওইদিকে, এদিকে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাকে ঘুরে নিয়ে যাবে একটু। এবার দেখো হ্যাঁ। রেশ, আজকে একটু মাছের তেল দিয়ে মাছ ভাজবো। ধরো গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো, মানে যেই রেশ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো বা যেই রেশ সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয়তা লাভ করলো, আজকে সেই রেশ ভট্টাচার্যকে সোশ্যাল মিডিয়ায় আনছি। এটা আমার ধৃষ্টতা বা এটা আমার কি বলবো, ক্ষমতাও নাই, তাও চেষ্টা করছি একটু আর কি। গল্প, জাস্ট গল্প, কোনো সাক্ষাৎকারের ব্যাপার ট্যাপার নাই। তুমি আমার থেকে অনেক ছোট, তোমার বাবা আমার দাদা হন। একটা জিজ্ঞাসা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিক, তার করুণ পরিণতি আমরা সবাই জানি। সেখানে ফটিক যে একটা উদার জীবনযাত্রা, একটা স্বাধীন জীবনযাত্রা চেয়েছিল, খোলা মাঠ, খোলা আকাশ, নদী, সেখান থেকে তাকে নিয়ে একটা জায়গায় বদ্ধ করে রাখা হয়, যার পরিণতি জানি আমরা। ওর ফটিকের কি হয়েছিল। তুমি ফটিক হওনি, এটা একটা ব্লেসিংস, কি মনে করো তুমি? হ্যাঁ অফকোর্স, কারণ কি আমার এই ব্যাপারটা যেমন একদমই এরকম ছিল না যে আমি ভেবে চিন্তে এই পথে এসেছি, হ্যাঁ। এটা একদমই কোনোদিনই ছিল না। আমি মানে এখনো জানি না যে ইন ফিউচার আমি এই লাইনেই থাকবো কি অন্য কিছু করব কি করব, আমি এখনো শিওর নই। আর এটা এইভাবে হয়েছে যে আমি যখন 11-এ উঠি আমি সায়েন্সই চুজ করেছিলাম। তারপরে আমি যখন সায়েন্স নিলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে সায়েন্সটা আমার জন্য নয়। আচ্ছা, আমি বরাবরই ইংলিশ আর বাংলাতে খুব ভালো ছিলাম। আমার আচ্ছা। ক্লাস 10-এ বাংলায় আমি মানে খুবই ভালোবাসতাম বাংলা পড়তে। আচ্ছা। ইংলিশও মানে আমি মোটামুটি ক্লাসে সবসময় টপ 2 স্টুডেন্টসের মধ্যে তো থাকতামই ইংলিশ আর বাংলায়। বাহ। তো এবার তখন না মানে আমি অতটা বুঝতে পারিনি যে কোন স্ট্রিম নিলে কি হবে বা কি করলে কি হবে, মানে এতটা বোঝার খুব একটা ওই সময় তো থাকে না কারোর মধ্যে এতটা ক্যাপাবিলিটি। পরে বড় হলে রিয়েলাইজ হয় আচ্ছা এটা করলে হয়তো এটা হতে পারতো, সেটা করলে হয়তো ওটা হতে পারতো, এরকম। তো হ্যাঁ, এখনকার স্টুডেন্টসদের কাছে অনেক উপায় আছে, অনেক রকম কাউন্সেলিং, অনেক রকম সেশনস, অনেক কিছু, অনেক গাইডেন্স থাকে। যাই হোক, তো আমি যখন সায়েন্স নিলাম তখন আমার রেজাল্ট অনেক মানে খারাপ হয়েছিল। আচ্ছা। তখন আমি রিয়েলাইজ করি যে না, এটা আমার জন্য মানে আমার ক্ষেত্রে আরেকটা ব্যাপার খুব প্রযোজ্য, যেটা আমার করতে ভালো লাগে না সেটা আমি করতেই পারি না, মানে আমি একদম ছেড়েই দিই, মানে আমার দ্বারা হবেই না, আমি একদম ছেড়ে দিই। আরো একটা বিষয়, তোমাকে বাড়ি থেকে প্যারেন্টস বা কেউ চাপিয়ে দেয়নি কিছু, এটা বলতে না চাইছি? না, কোনোদিনই না, কোনো মানে সায়েন্সটাও কি নিজের ইচ্ছাতে নিয়েছিলে? হ্যাঁ, মানে আমার মা বাবা কোনোদিনও বলেনি এটা নিতেই হবে, তোমাকে আচ্ছা। ডাক্তার হতেই হবে, না তুমি যেটা হও কিন্তু যেই স্ট্রিমে যাও সেই স্ট্রিমে নাম করো, দ্যাট ওয়াজ देयर পয়েন্ট। ঠিক। যেই স্ট্রিমে যাও সেই স্ট্রিমে তুমি সবথেকে সেরা হও, আচ্ছা। এটাই ওদের পয়েন্ট ছিল সব সময়। কিন্তু সেটা যা খুশি হতে পারে, এমন কোনো কিছু মানে তুমি নাচো গান করো তাও সেই স্ট্রিমে সেরা হও, মানে এইটা ব্যাপার ছিল, মানে সেটা তুমি মন দিয়ে করো, যেটাই আজকে করো। সেইটাই মনে হয় ফল পেলো যে আমরা তোমার মধ্যে কোথাও যেন একটা, আমি বিভূতিভূষণের দুর্গাকে পাই, ওই সেই ছুটে যাওয়া মেয়েটি, ওই দামাল মেয়েটি যাকে পাই আমরা। আমাদের টিচিং লাইনে একটা কথা আছে যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা অপু, একটা দুর্গা তৈরি করো। তো আমরা চেষ্টা করি অপুর মতো ভাবুক, অপুর মতো মানে এত সৃজনশীল ভাবনা, আর দুর্গার মতো ওই রকম বর্তমানকে নিয়ে ছুটে চলো। তোমার মধ্যে সেরকম একটা জিনিস পাচ্ছি। আর একটা বিষয় এখানে বলবো, তোমার বাবা একজন বিখ্যাত সাহিত্যিক মৃগাঙ্ক ভট্টাচার্য। এটা আজকে সোশ্যাল মিডিয়া আমি স্বীকার করছি বলতে, যে রেশ ভট্টাচার্যকে আমি গদাই বণিক কিন্তু মৃগাঙ্কদার মেয়ে হিসেবে চেনে নিই। রেশের প্রথম যখন ভিডিওটা আসলো আমার কাছে, তখন আমি যখন দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটার রেশ ভট্টাচার্য, আজ স্টান্ট যে কি সুন্দর করে মেয়েটা বললো। তার বেশ বহুদিন পর আমি জানলাম মৃগাঙ্কদার মেয়ে তুমি।
তো বাবার পরিচয়ের বাইরে তুমি নিজের এক্সিস্টেন্স অন্তত আমার কাছে তৈরি করেছো। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে কেমন লাগে? না, এটা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। অনেকেই জলপাইগুড়ি জানে যে আমি মৃগাঙ্ক ভট্টাচার্যর মেয়ে, এবার সেটার জন্য আমার অনেক অ্যাডেড বেনিফিটস পাওয়া সম্ভব হয় অনেকভাবেই, কিন্তু আমি কোনোদিনও চাইনি, এখনো কোনোদিনও চাই না যে বাবার জন্য বেনিফিটস পেয়ে আমি আগাচ্ছি, সেইভাবে আমি কোনোদিনও দেখতে চাই না। আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম, তখন যেহেতু আমি বাবার গল্প নিয়ে কাজ করেছিলাম এবং বাবার মেয়ে, তাই জন্য আমাকে অনেকে অনেক এক্সট্রা ভালোবাসা দিয়েছিল। তখন আমার কোথাও গিয়ে এটা ফিল হয়েছিল যে বাবা যদি মানে আমার বাবা যদি মৃগাঙ্ক ভট্টাচার্য না হতো তাহলে হয়তো এই জিনিসটা আমি পেতাম না। তো আই হ্যাভ টু মেক আ প্লেস অফ মাই ওন, যাতে রেশ ভট্টাচার্যকে লোকে আলাদা করে চেনে। তো তখন আমি এই ক্যারিয়ারটা যখন চুজ করলাম, অবশ্য এটা আমি ওইভাবে করিনি যে আমি এই পথে এভাবে ডাইরেক্টলি আসবো। আমার মানে প্রোডাকশনের কাজের উপর খুব ইন্টারেস্ট ছিল কলেজ লাইফ থেকে। তো তারপর যখন ওই ফিল্মটা করলাম, ধীরে ধীরে আমাকে অনেকজন বললো আমার ফ্রেন্ড সার্কেলে যে তুই কর না, এরকম তো অনেকে করে, তুই একটা দিয়ে শুরু কর, দেখ লোকে ভালোবাসছে কি, মানে মানুষের কি মতামত হচ্ছে সেটা দেখ। তো ফার্স্ট কাজটা যখন করেছিলাম সেটা আমি নিজে পয়সা দিয়ে করেছিলাম। ফার্স্ট কাজটা নিজে পয়সা দিয়ে করেছিলাম এবং তারপরে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের আমাকে এত ভালোবাসা দিচ্ছে, যে সত্যি কি তাহলে আমি মানে কিছু পারছি করতে। তখন ধীরে 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 নিজেকে আরো কনফিডেন্স বাড়লো। হ্যাঁ, কনফিডেন্স পেলাম এবং নিজেকে আরো ঘষে মেজে আরেকটু বেটার হওয়ার চেষ্টা করে করে। তোমার প্রথম থেকে হলি চাইল্ড? হ্যাঁ হ্যাঁ, আমার একদম কেজি ক্লাস থেকে 12 পর্যন্ত হয়েছে। তারপরে হলি চাইল্ড পাস আউট হয়ে তুমি গেলে কোথায়? আমি হচ্ছে প্রথমে আমি রাজগঞ্জের নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তাম। ফার্স্ট আর সেকেন্ড ইয়ার আমি ওখানে ছিলাম। ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স। হ্যাঁ, এবার আমি ওই তো বললাম যেহেতু সায়েন্স আমার একদম ভালো লাগতো না, তখন আমি ইংলিশ অনার্সে গেলে। তারপরে ওখানে কয় বছর পড়লে? আমি ওখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ার পড়েছিলাম। এবার সেই সময় আমার শরীর খুব খারাপ হয়ে যায়, তো কিছু রিজনস এর জন্য আমাকে ট্রান্সফার নিয়ে চলে আসতে হয় এই কমার্স কলেজ, এসি কমার্স কলেজ। তো আমি সেকেন্ড ইয়ারের হাফ আর থার্ড ইয়ারটা এখান থেকে মানে অনার্সটা কন্টিনিউ হলো। মানে ওখান থেকে শারীরিক বিষয়ে হেলথ প্রবলেমস এর জন্য ট্রান্সফার নিয়ে আমি চলে এসেছিলাম। তো সেকেন্ড ইয়ারের অর্ধেকটা আর থার্ড ইয়ারটা এখান থেকে কমপ্লিট করি। মানে তার মানে তুমি কমার্স কলেজে পড়েছো? হ্যাঁ, পড়েছি। আচ্ছা। আর তারপরে ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর? গ্র্যাজুয়েশন কমপ্লিটে তো অবভিয়াসলি এবার আমার ইংলিশ সাবজেক্টটা আমার খুব ফেভারিট, তো ভালো মার্কস পেলাম। এবার আর পড়তেও খুব ভালো লাগতো কমার্স কলেজে। মানে আমি যখন পড়তাম আমার টিচার্সরা খুব ভালোবাসতো, আমার আনসার গুলো বেশ দেখে একটু বলতো যে বাহ ভালো ওই। তো এটা আমার মানে ওই আমার লিটারেচারের প্রতি সবসময় একটা ভালোবাসা ছিল। তারপরে যখন পাস করলাম, ওই বললাম যে আমার প্রোডাকশনের কাজ বা বিহাইন্ড দ্য ফিল্ম বা মুভিজ, এটার বিহাইন্ড দ্য সিনস যে কাজগুলো থাকে সেটার প্রতি একটা মানে টান ছিল। আচ্ছা। তো বা ফিল্মস বলতে পারো, ইভেন্টস বলতে পারো, অল অফ দিস, এই জনরাটা, এটার পেছনে একটা ভালোবাসা ছিল। তো তখন আমি রিসার্চ করে দেখতে পারলাম যে অ্যামিটি ইউনিভার্সিটিতে একটা কোর্স হয়, মানে ওয়েস্ট বেঙ্গলে খালি একটাই কলেজে ওই কোর্সটা হয়, কলকাতা। আচ্ছা। হ্যাঁ, ওখানে ওই আমি পোস্ট গ্রাজুয়েট ওখান থেকে করেছি। ওই স্ট্রিম নিয়ে না, পাবলিক রিলেশন মানে পিআর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, পিআর যেটা আমি এখন করি। আচ্ছা। তো ওটা নিয়েই কোর্স করি, পিআর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কোর্সটা করেছি ওখান থেকে। আর 2 বছর? হ্যাঁ, 2 বছর। আচ্ছা। তারপর এই তো। আচ্ছা, তারপর তুমি জলপাইগুড়ি চলে আসলে? হ্যাঁ, এবার আমি যখন কলকাতায় ছিলাম তখনই আমি এই কাজটা শুরু করি জলপাইগুড়িতে করা। এবার ধীরে ধীরে তোমার যখন দেখলাম যে সবাই এত ভালোবাসছে আর ওখানে যে ডেস্ক জবগুলো পাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল আবার বেঁধে যাব এরকম, এই 9 to 9 জব করব বসে বসে, মানে আগেন ওই মানে এই এমন কাজ যেটা আমি করব যেটা করে আমি ভালোই লাগছে না, সেটা আমি করতেই চাই না। তো যখন আমি দেখলাম যে এটা করে একটা সোর্স অফ ইনকামও হচ্ছে, প্লাস মানুষে ভালোবাসছে, ঠিক আছে এক্সট্রা খাটনি আমাকে করতে হচ্ছে অনেকটাই, তবে যেই খাটনি করে আমার নিজের মন শান্তি পায় সেই খাটনি আমি করতে রাজি। তো হ্যাঁ, এটাই তারপরে মানে কলকাতায় পড়াকালীনই তুমি এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করে দাও? হ্যাঁ।
কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দাও। আর আমি না খুব হোমসিক অ্যাজ এ পারসন। আরেকটা কথা তুমি পিআর বললে না? হ্যাঁ, পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন এর মধ্যে কি কি পড়ে, কি কি ক্রাইটেরিয়া পড়ে? এই তো যেমন ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা। মানে এই মার্কেটিং এর সব জনরাগুলো, মানে পাবলিক রিলেশন মানে কোম্পানির সাথে পাবলিকের একটা আচ্ছা, যোগ স্থাপন করা। বুঝতে পেরেছি। এবার সেটারই একটা জনরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা। যেটা আমি এখন করি। বুঝলাম। তারপরে তুমি জলপাইগুড়ি পার্মানেন্ট এসে এটাকে তুমি এই হ্যাঁ, আপাতত- কন্টেন্ট ক্রিয়েশনটাকে প্রফেশন হিসেবে নিয়েছো। হ্যাঁ, আপাতত তাই। আচ্ছা, এবং এখন আজকের দিনে দাঁড়িয়ে স্যাটিসফাইড কিছুটা হলো? হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। আমি কোনোদিনও ভাবিনি এখান থেকে আমি 2 পয়সা রোজগার করতেও পারবো আদৌ। আচ্ছা। আচ্ছা, হয়তো এটা একটা সাইড হবি হিসেবে হতে আচ্ছা। পারে। তবে এখন এটা দিয়ে আমার এবং আমার টিমের দুজনেরই মানে ইটস আ ফুল টাইম প্রফেশন আমাদের জন্য। তোমার টিমে কজন আছে? আমি হচ্ছে ফেসটা হ্যাঁ। আমাকে ম্যানেজ করে একজন জিষ্ণু বলে। হ্যাঁ। ও আমাকে ম্যানেজ করে, এডিট করে, প্লাস আমরা দুজন মিলে একসাথে স্ক্রিপ্টও একসাথেই লিখি। আচ্ছা। আর হচ্ছে তোমার এবার ধরো পুরো বছর তো সমান যায় না, কোনো কোনো সময় কাজের চাপ বেশি থাকে, কোনো কোনো সময় কম থাকে। যখন কাজের চাপটা বেশি থাকে আমরা ফ্রিল্যান্সে তোমার এডিটার্স এবং ভিডিওগ্রাফার্স হায়ার করে আমাদের সাথে আচ্ছা। কাজ করে। মানে পার্মানেন্ট আমরা দুজনই কাজ করি। পার্মানেন্ট দুজনেই কাজ করছো, বুঝতে পেরেছি। আর এই তোমাদের কাছে যে অ্যাড আসছে কিভাবে যোগাযোগ করছে, মানে তোমার সঙ্গে যোগাযোগ করছে, রেশিকার সঙ্গে যোগাযোগ করছে? হ্যাঁ হ্যাঁ, আমার যেমন দুটো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, একটা ইনস্টাগ্রামে একটা ফেসবুকে। আচ্ছা। ফেসবুকে একটা পেজ আছে, একটা প্রোফাইল আছে। সবগুলো জায়গাতেই আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে এবং যারা আমাকে ডিএম করে মানে পার্সোনালি মেসেজ করে যে আমরা এইভাবে তোমাকে দিয়ে কাজ করাতে চাই, আমি তাদেরকে একটা নাম্বার ফরওয়ার্ড করে দিই। সবাইকে আমার নাম্বার, পার্সোনাল নাম্বার দেওয়াটা পসিবল হয় না, একদম। কেননা অনেক রকম ভুলভাল কলসও আসে। তো সেক্ষেত্রে আমার মানে জিষ্ণু বলে যে ছেলেটি আমার সাথে কাজ করে, সে সব কলস হ্যান্ডেল করে এবং তারপরে দেখা করতে হলে তখন আমি যাই, এইভাবে। বুঝতে পেরেছি। হচ্ছে ভিডিও। আচ্ছা, এবার পরবর্তীতে সেটা হচ্ছে যে তাহলে এই যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো, এই গ্রুপটার কোনো নামকরণ করেছো? না, আমি যেহেতু আমি রেশ নামেই পরিচিত হয়েছি প্রথম আচ্ছা, থেকে, তো রেশ নামে সবাই চিনেছে, রেশই আছে আপাতত। আচ্ছা, এটাই। এবার যখন ধরো আমি আজকে তোমার সঙ্গে যোগাযোগ করছি যে আমার একটা এরকম বিজনেস আছে, এই বিজনেসটার সময় তোমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড করতে হবে, কি করে করবে? এবার প্রসেসটা এমন থাকে, কেউ হয়তো আমাদেরকে কন্ট্যাক্ট এখানে করলো। বলে রাখছি, তুমি যাদের সঙ্গে কাজ করেছো, যেভাবে কাজ করেছো, আমি প্রত্যেকটা অ্যাড দেখেছি। হ্যাঁ। সেখানে খুব বেশি তাদের থেকে হেল্প তুমি পাওনি বলেই মনে হয়। মানে তারা জাস্ট তোমাকে বললো যে এই আমার জিনিস, এই হোটেলটা আছে বা এটা অমুক জায়গা আছে, একটা বিয়ে বাড়ি কন্টেন্ট, Right. এবার তুমি করো। এবার এটাকে সাবজেক্টে আনা হুম। কিভাবে আনছো? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি প্রথম আমাদের অসুবিধা হতো। এখন ব্যাপারটা যেহেতু একটা ফরম্যাটে চলে এসেছে, ওই ধাঁচটা আমাদের মাথায় রেডি থাকে যে যাবো, এটা করবো, ওটা করবো, হয়ে যাবে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সুবিধা হবে। ধরো আজকে একটা বিয়ে বাড়ি আসলো, বিয়ে বাড়িতে হয়তো ক্যাটারার, ডেকোরেটর দুজন মিলে মিলিতভাবে আমাকে কল করলো। প্রথমেই আলোচনা হয় আমরা আমাদের কি কি কভার করতে হবে, তাদের কি কি রিকোয়ারমেন্ট। আচ্ছা। তারা হয়তো বললো ফুডটা আর ডেকোরেশনটা একটু সুন্দর করে দেখিও, ব্রাইড গ্রুমের উপর বেশি ফোকাস করতে হবে না, তারা চায় না। আচ্ছা। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী একটা যেই মনিটারি ডিসকাশনটা একটা হয়ে যায় যে তারা রাজি, আমরাও রাজি, হয়ে গেল। সেই অনুযায়ী একটা মানে সামহাউ একটা কন্ট্রাক্ট ফর্ম হয়ে যায়। অনেকে আবার আমাদের দিয়ে লং টার্ম কাজ করে, সেই অর্থে একটা কন্ট্রাক্টও হয়, বা ওয়ান টাইম হলে ওয়ান টাইম কন্ট্রাক্টও হয়। হলো, এবার বিয়ে বাড়ি আমরা গেলাম, পৌঁছলাম। এবার আমার সাথে যে ভিডিওগ্রাফার থাকে সে সব বিরোল নেয়। বিরোল বলতে হচ্ছে তোমার ওখানে যা যা ডেকোরেশন আছে, যা যা ফুড আছে, সেগুলোর এক একটা ক্লিপ নেয়। আচ্ছা। যাতে ভিডিও ক্লিপ নেয়। হয়তো আমার ভিডিওর পেছনে দেখবে অনেক সময় ক্লিপ এমনি মানে র্যান্ডম ক্লিপস গুলো যেতে থাকে, এবং আমরা সবসময় মেনটেন করি একটা ক্লিপ যেন 1 সেকেন্ডের বেশি একটা লোক না দেখে। আচ্ছা, 1 সেকেন্ডের বেশি? হ্যাঁ। আচ্ছা। 60 মিনিটসে যেন আমার কাছে ওই 60 রকমের ক্লিপ থাকে লোককে দেখানোর জন্য। 60 সেকেন্ডস, সরি 60 সেকেন্ডে যেন আমার কাছে 60 রকমের ক্লিপ থাকে লোককে দেখানোর জন্য। আচ্ছা। সেই অর্থে আমি একটা বিয়ে বাড়ির 100টা ক্লিপ নিয়ে রাখি, যাতে মানে একটা ফুচকার প্লেটের আমি 10 ধরনের ক্লিপ নিয়ে থাকি, যাতে সেটাকে আমি বিভিন্নভাবে ইউজ করতে পারি। আচ্ছা। কিভাবে ইউজ করব সেটা তো আমি বাড়ি গিয়ে বুঝতে পারবো যে কিভাবে কাট করলে, কিভাবে ইউজ করলে আমার ভালো। তোমার ডিএসএলআর ব্যবহার করো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্রথমে আমরা আইফোন দিয়ে শুট করতাম, এখন আমরা আইফোন মানে ওয়াইড শটস এর জন্য আইফোন খুব ভালো, তো ওয়াইড শটস এর জন্য আইফোন ইউজ করি, আর এমনি আমরা সোনি ZV-E1 ইউজ করি।
তো এটা গেল। আর আমার যে যদি ভয়েস ওভার রিল হয় তাহলে আমার ওই ফুডের সাথে ক্লিপস বা আমি ডেকোরেশন দেখছি বা সেটা কিভাবে এনজয় করছি সেটার ক্লিপস এগুলো এইভাবে নিয়ে রাখি। আর যদি ভয়েস ওভার না হয়, ধরো আমাদের লাইভ যদি হয়, হ্যাঁ। এবার আমাদের অনেক সময় বলা হয় যে তুমি লাইভ ভয়েস দিয়ে ভিডিও করো, সেই ক্ষেত্রে আমরা স্পটে যাই, শুনে নি কি ফোকাস করতে হবে, অন স্পট একটা স্ক্রিপ্ট রেডি করি ওখানে বসে 5 মিনিট সময় নিয়ে এবার দুজন মিলে বসে একটা স্ক্রিপ্ট রেডি করি। হুক লাইনটা এবার হুক লাইনটা খুব ইম্পর্টেন্ট হয়, একদম ভিডিওর ফার্স্ট লাইন যেটা থাকে প্রথম 3 সেকেন্ড, সেটা খুব ইম্পর্টেন্ট হয়। এবার আমার সাথে যে কাজ করে জিষ্ণু, সে এটা নিয়ে খুব পড়াশোনা করে, মানে সে অন আ ডেইলি বেসিস এটা নিয়ে ঘাটতে থাকে যে আজকে কোন ওয়ার্ডস গুলো ট্রেন্ডে, কালকে কোন ওয়ার্ডস গুলো ট্রেন্ডে, এরকম ব্যাপার থাকে যে তুমি আজকে যেই ওয়ার্ডস গুলো দিয়ে শুরু করছো তোমার ভিডিও, সেই বেসিসে সেটা কত লোকের কাছে পৌঁছাবে সেটা ডিপেন্ড করবে। তো ওটা নিয়ে খুব রিসার্চ করতে থাকে, সেটা আমাকে অনেক হেল্প করে। তো বলে দিল যে এই ওয়ার্ডস ফার্স্ট লাইনে থাকতে হবে, তারপর দুজন মিলে লিখে নিলাম, তারপরে ওই আস্তে আস্তে একটা বানিয়ে একটা মানে ধাঁচ রেডি করা হলো। সেই অনুযায়ী এবার কিছুটা হয়তো মিক্স ম্যাচ করে, কিছুটা নিজের মতো একটু চেঞ্জ করে ওই অন স্পট ভয়েস দেওয়া হয়, সেটা এরকম করে করা হয়। আর যদি বাড়িতে এসে করা হয় তখন আমি একটা লিখি প্রথমে স্ক্রিপ্ট, হয় ওই ক্লিপসগুলো থাকলো, তারপরে বাড়ি এসে আমি একটা স্ক্রিপ্ট লিখি, সেটা আমি জিষ্ণুকে পাঠাই, ও ওটার মধ্যে ওই যে ওয়ার্ডসগুলো থাকতেই হবে সেগুলো দিয়ে একটা চেঞ্জ করে আমাকে পাঠায়। তারপরে আমি ওটাকে আরেকবার প্রুফ রিড করি যে কোন জায়গাগুলো আমার এখনো মনে হচ্ছে যে না এটা একটু বাজে শোনাচ্ছে, এটা আরেকটু চেঞ্জ হবে, আবার আমি চেঞ্জ করি, তারপরে সেটাকে দুবার পড়ি নিজে থেকে, তারপরে সেটাকে ভয়েস দিই। এবার আমার এইটা একটা বক্তব্য যে অনেক কন্টেন্ট ক্রিয়েটারসরা মনে করে এই ভিডিও করলাম, যা খুশি ভয়েস দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমার অনেকে বলে যে তোমার প্রেজেন্টেশন খুব সুন্দর, সেটার পিছনে যে এতটা একটা লং প্রসেসের খাটনিটা যায় সেটা অনেকেই জানে না। তো হ্যাঁ, মানে আমরা খুব ভাবে চেষ্টা করি যেন মানে একটা 60 সেকেন্ডস কেন, অনেকে আমাদের কাছে বলে যে রিল যেন 40 সেকেন্ডের বেশি না হয়, কারণ রিল যত ছোট হবে সেটা তত লোকের কাছে পৌঁছবে। হ্যাঁ, তো এবার অনেক ব্র্যান্ড শুট যখন করি তারা বলে 30-40 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডও বেশি না হয়, এবং তার মধ্যে 10টা পয়েন্ট দিয়ে দেয়, সেই সবগুলো থাকতেই হবে। থাকতেই হবে। তো এবার সেইটাকে যে এই সুন্দর করে বলাটা, এইটাও যে আমাদের কতটা খাটনি হয়, রিশুট করতে হয় বারবার করে। রিশুট আমরা এখন আর খুব একটা করতে হয় না, এখন যেহেতু অভ্যাস, আমরা 1 বছর ধরে কাজ করছি, তো এখন আগে ইভেন হয় মানে আমি বলবো না একদমই হয় না। এখন ধরো আমরা একটা গোটা ভিডিও বানিয়ে নিলাম, তখন হয়তো ব্র্যান্ড থেকে বললো একটু এই ক্লিপটা মিসিং মনে হচ্ছে ম্যাম, একটু এই ক্লিপটা দিলে খুব ভালো হতো, আমরা ওই ইয়েটা রাখতে দিই না, কারণ হয়তো আমরা তো পয়সা নিয়েই কাজ করি, আমার ওই বলবে যে এটা একটু খুঁতখুঁতানি থাকলেও আমার সেটা ভালো লাগে না, তো তখন আমরা আবার গিয়ে ওই আবার ক্লিপ নিয়ে ওটা আবার অ্যাড করে আবার তাকে পাঠানো হয়, হয়তো একদিন ডিলে হয় ডেলিভারি দিতে, বাট হ্যাঁ মানে সে যাতে ফুললি স্যাটিসফাইড হয় যে আমাদের দিয়ে কাজ করাচ্ছে। আচ্ছা, এরকম কখনো হয়েছে তুমি পাঠিয়েছো পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়। তারপর আবার ঠিক করো ওটাকে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একদম মানে এটা আমি ফ্রি অফ কস্ট করি, যে সবার পছন্দ তো সমান নয়। একদম। তো আমি হয়তো একটা ভিডিও বানালাম, এবার আমি ব্র্যান্ডকে পাঠালাম, সে হয়তো বললো যে পুরো ভিডিওটাই ভালো লাগছে, তবে এই জায়গাটা একটু এমন হলে বেশি ভালো লাগতো, দেখো না যদি কিছু করা যায়। তো তখন আমি আবার ভয়েস দিই, আবার চেঞ্জ করি, আবার গিয়ে শুট করি, আবার চেঞ্জ করি, আমি পুরোটাই করি। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, মানে আমাকে যতবার বলবে, আমি জলপাইগুড়িরই তো আমরা, তো জলপাইগুড়ির কোনো কেউ যদি বলে একবার এসে শুট করে দাও, আমাদের কোনো অসুবিধাই নেই, আমি 2 মিনিটে গিয়ে করে আসতে পারবো, তো কেন করবো না। তো আমি পুরোটা যতক্ষণ না সে স্যাটিসফাইড হয় আমরা পুরো জিনিসটাই করি। ঠিক হচ্ছে গো। এবার একটু কপিল শর্মা মতার প্রশ্ন দিদি কিচ্ছিন প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, কপিল শর্মা শোর মতো, হ্যাঁ এটা হচ্ছে অনেকের জিজ্ঞাসা, রেস এত জায়গায় যায়, এত ফুট পায়, রেস কি খায়? নাম্বার 1, নাম্বার 2, রেস এত ড্রেস পরে, ওকে কি ড্রেস গিফট করা হয়? না, ড্রেস হচ্ছে তোমার এত ড্রেস পরি বলতে, আমি ধরো আমি পার্সোনালি প্রেফার করি সস্তায় পুষ্টিকর যে জামা কাপড় পাই সেগুলো আমি পরি, মানে আমি মেজরিটি শপিং করি অনলাইন, মিন্ত্রা, মিশো, জুডিও, ইউস্টা এগুলো থেকে। আর ইভেন ধরো মানে এমন না যে আমি একটা জামা দুবার পরি না,
আমি হয়তো আজকে একটা জামা পরলাম, মানে বলছো তোমার লাইফস্টাইল খুব সহজ সরল, একদম। সহজ পাঠ বলা যায় এটা। একদম, আমি একদম একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আচ্ছা। সো হ্যাঁ, আমার ওটা একটা মানে ভিশন কিভাবে হয় যে আমি নতুন নতুন জামা পরে করি, ওটা এইভাবে ক্রিয়েট হয় যে ধরো আমি আজকে একটা জামা পরে করলাম, এবার 10 দিনে 10টা জামা পরলাম, প্রথম জামাটা আবার 10 দিন পরে রিপিট করলাম। এইভাবে আমি ব্যাপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করি যাতে ওটা দেখে মনে হয় যে আমি অনেক চেঞ্জ করে করছি। এটা একটা গেল। আর খাওয়ার তো একদমই না, আমি মানে হ্যাঁ এখন আমি ভিডিও করতে করতে অনেক ফুডি হয়ে গেছি, আচ্ছা। আর ফুড ট্রাই করতে খুব ভালো লাগে, তবে আমি ওই সব এক চামচ করে ট্রাই করি, ব্যাস দ্যাটস ইট। তারপরে তো থাকেই টিমে যারা থাকে, বা অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে যাই, তারা অনেক সময় খায়, বা অনেক সময় যারা শেফসরা থাকেন যারা বানায় তাদের সাথে শেয়ার করে খাই। তো সবসময় শেয়ার করে একসাথে যারা স্পটে থাকে সবাই একসাথেই খাই। আচ্ছা, এবার যদি বলা হয় এসের ফেভারিট সাবজেক্ট কি ইংলিশ বাদে? আমার ফেভারিট সাবজেক্ট লিটারেচারই, তাছাড়া কিছু না। বাংলা বলা ইংলিশ, যায়? বাংলা, হ্যাঁ। বাংলার প্রভাবটা কি কিছুটা বাবার জন্য? মানে মৃগাঙ্কতার বাড়িতে আমি যা দেখলাম একটা সাহিত্যের পরিবেশ রীতিমতো, আর নিজে দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছেন, প্লাস খেলছেন ইত্যাদি ইত্যাদি। তো জন্ম থেকে তুমি জন্ম তো এই বাড়িতেই, জলপাইগুড়ি। হ্যাঁ, এই বাড়িতে। এবার জন্ম থেকে একটা সাহিত্যের পরিবেশ বলবো না, বাংলার একটা পরিবেশ দেখে আসছো, হ্যাঁ। তো তার কি কোনো প্রভাব তোমার মধ্যে পড়েছে? টু বি অনেস্ট, এইটার প্রভাবটা আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকে আমার যে ঠাকুরদা, আমার দাদাই আমাকে একদম ছোটবেলার থেকে অনেক মানে বড় বড় যারা কবি এবং সাহিত্যিকরা আছে তাদের গল্প শোনাতেন বা কবিতা শোনাতেন। ইভেন আমি যখন আইসিএসসি পরীক্ষা দিচ্ছি তখন আমার যে কবিতাগুলো ছিল সেগুলো আমার ছোটবেলার থেকে মুখস্থ, এরকম ব্যাপার ছিল। তো আমি ওরকমই একটা আপব্রিঙ্গিং এ বড় হয়েছি। তো ওটা এরকম না যে বাবার জন্য আলাদা করে, আমার মায়েরও অনেক অবদান আছে। আমার পুরো পড়াশোনার সেক্টরটাই আমার মাই হ্যান্ডেল করেছে সারা জীবন। আমার বাবা হয়তো জিজ্ঞেস করলে বলতেও পারবে না আমার কোন সিলেবাসে কি ছিল বা কিছু। তো হ্যাঁ, মার জন্য মোস্টলি, আর দাদার জন্য। আচ্ছা, এবার যদি বলা যায় তোমার পার্সোনাল কিছু প্রশ্ন। হ্যাঁ। প্রিয় লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য বাদে? প্রিয় লেখক বলতে আমি না খুব একটা গল্প পড়তে পছন্দ করি না, এটা একটু অনেকে হয়তো শুনে। না, আমি হচ্ছে শুনি, আমি খুব সানডে সাসপেন্স শুনি। তুমি পাঠক নও সেরকম বলা যায়? হ্যাঁ, মানে আমার ওই বই পড়াটা না আমাকে খুব একটা ইন্টারেস্ট দেয় না, মানে যেহেতু আমার ছোটবেলা থেকে রিডিং হ্যাবিট খুব একটা ছিল না। তো আমি অনেক মুভিজ দেখি, অনেক শুনি, মানে আমি অডিও বুকস অনেক শুনি। তোমার সানডে সাসপেন্স রেগুলারলি শুনি। রিসেন্টলি আমি ওনার নামটা সামথিং গঙ্গোপাধ্যায়, ওনার হচ্ছে দীপ কাকু অ্যান্ড ঝিনুকের সুকান্ত গঙ্গোপাধ্যায়, ওনার সিরিজটা শুনছি আমি, ঝিনুক অ্যান্ড দীপ কাকুর যে গল্পের সিরিজ আছে, আমার ডিটেকটিভ গল্প খুব ভালো লাগে। তো ওই সিরিজটা আমি এখন শুনছি, মোটামুটি ডেইলি আমি ওইটাই শুনে যাচ্ছি। তো আমি হ্যাঁ শুনতে থাকি। এবার যেটা বলছি, তুমিও নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্মের তুমি খুব ভালো একটা মেয়ে, ভালো জায়গায় পৌঁছচ্ছ, আরো বড় হও, আরো ভালো জায়গায় পৌঁছাও। যারা আপকামিং 7, 8, 9, 10, তোমার বাড়িতেও একজন 10-এর স্টুডেন্ট আছে, তোমার ভাই, তাদের জন্য তুমি কি বলবে? এখন চারদিকে যা পরিস্থিতি যা দেখা যাচ্ছে, প্রফেশন নিয়ে একটা যতটা ক্রাইসিস, আমি মনে করি তার থেকে বেশি ক্রাইসিস তৈরি করে দেওয়া হয়েছে। তুমি নিজেকে ভাবো, তুমি নিজে একটা নিজের প্রফেশন বেছে নিয়েছো, বাবাও বলেনি, মাও বলেনি, কেউ বলেনি যে আমি এই লাইনে যাব, এটা নিয়ে করব, তোমার কাছে ক্রাইসিস আসেইনি। তাহলে এই নতুন প্রজন্মকে তুমি কি বলবে যারা 7, 8, 9, 10 বা বোর্ড দিচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমিও না খুব ইনডিসাইসিভ। আমি কোনোদিনও ডিসাইড করতে পারিনি যে আমি ক্যারিয়ারে কি করব, বা আমি ডাক্তারি হতে চাই, আমি লয়ারই হতে চাই, এরকম আমি কোনোদিনও ডিসাইডই করতে পারিনি আমার নিজের লাইফে। তো আমাকে লাইফ যেভাবে নিয়ে গেছে আমি সেভাবে গেছি, অ্যান্ড সেটারই রেজাল্ট আজকে যেটা হয়েছে। তো আমার মনে হয় তোমার যেটা করে খুব ভালো লাগে এবং যেটা তোমার মনে হয় যে এইটা করে তোমার কাজকে কাজ মনে হবে না, বা তুমি সেটাকে ইনকামের পথেও ইউজ করতে পারবে, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। সেটা করে তুমি যদি মানে তোমার এমন একটা কাজ করতে ভালো লাগে যেটা করলে তুমি কোনোদিনও টায়ার্ড হচ্ছ না, এবার তুমি সেটা ভাবো যে তুমি সেটা করে কি আর্ন করতে পারো, সেটা করে যদি আর্ন করতে পারো, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। ওটার মানে অন্য কোনো বিকল্প হতে পারে, এটাই আমি বলবো। দারুণ। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কয়েকটা ছোট ছোট প্রশ্ন। তোমার প্রিয় নায়ক বাংলা
বাংলা অনেক আছে। রিসেন্টলি একেন বাবু যিনি করেন ওনাকে আমার খুব ভালো লাগে। এখানে তো রিসেন্ট আসছে, তুমি হ্যাঁ, টোটাল বলো। কমিক মানে ইয়েটা আমার খুব ভালো লাগে আচ্ছা। ওনার। অনেক মানে আমি এরকম একটা দুটো বলে আচ্ছা, ইয়ে সিনেমা করতে দেখো? পারবো না। সিনেমা দেখি, প্রচুর দেখি। সিনেমা দেখো? এবং আমার ওই মানে ওই যদি বলি বলিউডের যে কোনো একজন কাকে পছন্দ? নায়ক? আমার রণবীর সিংকে খুব পছন্দ, ভিকি কৌশলকে খুব পছন্দ। নায়িকা? নায়িকা আলিয়া ভাটকে খুব পছন্দ, দীপিকা পাডুকোনকে খুব পছন্দ। এবার এই প্রসঙ্গে আসছে, এটা প্রশ্ন নয়, আসল কথা হচ্ছে যে তুমি তার মানে আজকের সিনেমাগুলো দেখছো, পুরনো সিনেমা দেখো? হ্যাঁ হ্যাঁ, পুরনো সিনেমাও দেখি। মানে পুরনো বলতে ওই আমার ঠাকুমার সাথে বসে উত্তম কুমারের অনেক সিনেমা দেখেছি। দেখেছো? হ্যাঁ, আর হিন্দি পুরনো একটু কম দেখা হয়, হিন্দি পুরনো একটু কম দেখা হয়, বাংলা পুরনো সিনেমা দেখেছি। বাবার লেখা বই পড়েছো? না, বাবার লেখা বই আমি খুব একটা ওটা পড়ি পড়া হয়নি। হ্যাঁ, তো আমি ওই বাবার লেখা বললাম, বই কিন্তু আমরা খুব পড়ি। হ্যাঁ, আমাকে সবাই বলে যে ছি ছি তুমি বাবার লেখার বই পড়ো না, কিন্তু হ্যাঁ আমার রিডিং হ্যাবিটটা একটু কম, এই দিক থেকে আমি একটু মানে সবার বকাই খাই, তবে হ্যাঁ ওই পড়া হয়নি। তাহলে আপাতত যেটা বোঝা যাচ্ছে, রেশ তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই থেকে যাচ্ছে জলপাইগুড়িতে। এবার বাইরে কাজ করা, তোমাকে যদি বাইরে অফার আসে, বড় কোনো অফার যাবে? ধরো কলকাতা থেকে বড় একটা অ্যাড এজেন্সি থেকে আমাকে বলা হলো রেশ চলে আসো। না, এর মধ্যে একদিন এসেছিল, আচ্ছা, এটা খুব একটা আমি জানি না ডিসক্লোজ করা, আমার নাম আমি ডিসক্লোজ যাই হোক, করব না। দরকার নাই। হ্যাঁ, তো একটা প্রোডাকশন কোম্পানি আছে, একজন বেশ বড় অ্যাক্টরেরই, মানে প্রোডাকশন এবং ডিরেক্টর, উনি একজন আচ্ছা। বড় ডিরেক্টর। তো ওখান থেকে একটা কল এসেছিল যে সিরিয়াল করার জন্য, আচ্ছা। জি বাংলা সিরিয়াল করার জন্য। হ্যাঁ। তো আমি একবারেই না করে দিয়েছি, কেন কি ওই আমি খুব হোমসিক, মানে আচ্ছা। এই জলপাইগুড়ি ছেড়ে বাইরে থাকা মানে 10 দিনের বেশি আমার জন্য প্রচন্ড কষ্টকর হয়ে ওঠে। মানে কলকাতায় 2 বছর ছিলে, সেটা বলা যায় আমি কষ্টকর। মানে বলতে পারবো না, আমি 10 দিন পর পর বাড়ি আসতাম, 2 দিন থাকতাম, আবার যেতাম, আবার 10 দিন ক্লাস করতাম, আবার বাড়ি চলে আসতাম, এরকম করে আমি কোনো মতে কাটিয়েছি। তো আমার জন্য ওটা পসিবলই না, মানে ওই দিনে 14 ঘন্টা কাজ করা, বাড়ি গিয়ে নিজে রান্না করে খাওয়া, ওই লাইফটা আমি কোনোদিনও লিড করতে পারবো না। আমি বাড়িতে থেকে হ্যাঁ আমি বাইরের কাজ করি, এখানেও আমি হরদম, কালকেও আমি শিলিগুড়িতে একটা শুট করলাম, সকালে গেলাম, রাত্রি 10টায় বাড়ি ঢুকলাম, তারপরে তোমার প্রায় দিনই পাহাড়ে যাওয়া হচ্ছে, লাটাগুড়ি যাওয়া হচ্ছে, এদিক যাওয়া হচ্ছে, ওদিক যাওয়া হচ্ছে। তবে হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাড়িতে এসে খেয়ে ডাল ভাতটুকু খেয়ে যে ঘুমাতে পারছি, এটার একটা আলাদা আলাদা শান্তি। এটা ছেড়ে আমি জানি না আমি আচ্ছা। কোনোদিনও যেতে পারবো কিনা। তার মানে জলপাইগুড়ির মেয়ে রেশ জলপাইগুড়িতেই থাকছে, ভালোবাসছে। আর শেষে বলবো, রেশের রেশ আরো ছড়িয়ে পড়ুক, আরো দীর্ঘস্থায়ী হোক সকলের মধ্যে। খুব প্রিয় মেয়ে তুমি আমাদের সব্বার, যাদেরকেই বলি তারাই বলে যে হ্যাঁ, কিন্তু আমার ছোট বলে হ্যাঁ রেশ দিদিরটা দেখেছি, বড়রা বলে রেশেরটা দেখেছি, কেউ কেউ বলে যে রেশের থেকে জানতে পারলাম। এটা একটা বিরাট পাওনা। হ্যাঁ, বিরাট, আর্থিক পাওয়া তো একটা আছে, না তা তো আছে, কিন্তু এই যে সবার কাছে পৌঁছে যাচ্ছে, একদম হ্যাঁ, এটা একটা বিরাট বড় প্রাপ্তি। একদম। আরো ভালো থাকো। থ্যাংক ইউ। তোমার কাছে আবার আসবো, আরো হ্যাঁ। অনেক 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 জিজ্ঞাসা। একদম, থ্যাংক ইউ।